আসসালামু আলাইকুম। এনসিএল টি-20 টুর্নামেন্টটা যদি আগে থাকতো মেহেদী মারুফের ক্যারিয়ারটা বেঁচে যেত। মেহেদী মারুফের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা আমরা দেখতে পেতাম, সেটা আমরা দেখতে পাইনি আনফর্চুনেটলি। শুধুমাত্র মেহেদী মারুফ না, অনেক ক্রিকেটারই ছিলেন বিপিএলে যারা ওয়ান সিজন ওন্ডার, পরের সিজনে গিয়ে তারা আসলে তেমন কিছু করতে পারেন নাই। তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে ওই যে বছরে একটা মাত্র টি-20 টুর্নামেন্ট, ওই যে একবার আমি টি-20 খেললাম, এরপরে এই বছরে আমি আর কোনো টি-20 ম্যাচে খেলছি না। সো এই এক বছরে আমার তো স্কিলটা একদম মরচে ধরে যাবে, পরের বছরের বিপিএলে এসে আবার আমি আর একটা টি-20 টুর্নামেন্ট বা একটা টি-20 ম্যাচ খেলতে পারছি। মানে এই বছর আমি যে শেষ ম্যাচটা খেললাম, তার পরের টি-20 ম্যাচ খেলার জন্য আমাকে আরও এক বছর অপেক্ষা করতে হচ্ছে। সো মেহেদী মারুফের ক্যারিয়ারটা কিন্তু এই কারণেই গ্রো করে না, এবং বাংলাদেশে টি-20 প্লেয়ার না উঠে আসার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে মাঝখানে আরেকটা টি-20 টুর্নামেন্ট না থাকা। ব্যক্তিগতভাবে এনসিএল টি-20 টুর্নামেন্টটা আমার জন্য খুব আকাঙ্ক্ষিত একটা টুর্নামেন্ট ছিল, কারণ যারা আমাকে চেনেন গেল 3-4 বছর ধরে, আপনারা জানেন যে আমার ভিডিও কন্টেন্টস বলি, আমি যমুনা টেলিভিশনে কাজ করি, সেই প্রোগ্রামগুলোতে বলি, কিংবা যখন আমি কোনো খেলার বিশ্লেষণ করতে ব্রডকাস্টিং চ্যানেলে যাই, ম্যাচের আগের শো, মিড শো, পোস্ট শো, সব জায়গাতে একটা কথা বলে এসেছি যে যতদিন পর্যন্ত আমরা আরেকটা টি-20 টুর্নামেন্ট করতে না পারবো, টি-20 ক্রিকেট নিয়ে আমাদের সিরিয়াসনেসটা আসলে গ্রো করবে না। এখন এই কথাগুলো আসলে কেন বলা হয়েছিল? এই কথাগুলো বলা হয়েছিল দেখে তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু মোটামুটি শেষের দিকে একটা প্রেশারাইজড হয়েই এই এনসিএল টি-20 টুর্নামেন্টটার ডিক্লারেশনটা তারা দিয়েছিল, এবং অবশেষে সেটা আলোর মুখ দেখেছে। দেখেন, আমি সর্বপ্রথম যে বিষয়টা আমার কাছে মনে হয়, 2012 থেকে 2024 পর্যন্ত প্রত্যেকটা বিপিএলে তো আমি কোনো না কোনোভাবে পার্ট ছিলাম, কখনো বাংলা কমেন্ট্রি করেছি, কখনো কোনো টিমের সঙ্গে কাজ করেছি। সো আমি আলটিমেটলি জানি একটা বিষয়, সেটা হচ্ছে টিমগুলো বা টিমের ওনাররা যারা থাকেন, অ্যাপার্ট ফ্রম কয়েকটা ফ্র্যাঞ্চাইজি, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স যারা রেগুলার বেসিসে টিম করে, ফরচুন বরিশাল এখন আছে, বা সিলেট স্ট্রাইকার্সও রিসেন্টলি কন্টিনিউ করছে, কিন্তু এরা ব্যতীত ম্যাক্সিমাম টিমের ওনাররা আসলে প্লেয়ারই চিনে না। ম্যাক্সিমাম টিমের ওনাররাই প্লেয়ার চিনেন না, বা টিমের ম্যানেজমেন্টে যারা থাকেন তারা আসলে প্লেয়ার চিনেন না। তারা ওই যে ব্র্যান্ড ইমেজের উপর বেস করে, মিডিয়াতে যাদের নাম আসে ওই রকম ব্র্যান্ড ইমেজের উপর বেস করে, বা ওই এস্টাবলিশ প্লেয়ারদেরকে নিয়ে তারা টিম গঠন করতে চায়। যে কারণে আমরা কিন্তু গেল এই 3-4 বছরের মধ্যে একমাত্র হাবিবুর রহমান সোহান ছাড়া বিপিএলে নতুন আর কোনো এরকম প্লেয়ার দেখতে পাইনি। এর কারণটাই হচ্ছে প্লেয়ার চিনে না ফ্র্যাঞ্চাইজির। এখন প্লেয়ার চিনবে কিভাবে? যদি আপনার এখানে ডোমেস্টিক কোনো টি-20 টুর্নামেন্ট না থাকে, তাহলে তো ফ্র্যাঞ্চাইজিরা প্লেয়ার চিনবে না, প্লেয়ার জানবে না যে এই প্লেয়ার কেমন খেলে। এখন একটা বিষয় চিন্তা করে দেখেন, এই এনসিএলে আমরা সোহানের কাছ থেকে ভালো পারফরমেন্স দেখেছি, ফ্র্যাঞ্চাইজিরা জানে ওকে সোহান টি-20-র জন্য ভালো টাচে আছে। আমরা জিসানের কাছ থেকে ভালো ব্যাটিং লক্ষ্য করেছি, ফ্র্যাঞ্চাইজিরা এখন জানে যে ওকে এই ছেলেটা তো ভালো টাচে আছে। আরিফুলের কাছ থেকে আমরা ভালো ব্যাটিং দেখেছি, ফ্র্যাঞ্চাইজিরা জানে যে এই আরিফুল টি-20 খেলতে পারে। একদম একটা সত্য কথা বলি, এই এনসিএল টি-20 টুর্নামেন্ট না থাকলে এই আরিফুলকে ফ্র্যাঞ্চাইজিরা ওইভাবে ভ্যালুই দিত না, বা তারা চিন্তাই করতো না। তৌফিক খান তুষার আরও একজন প্লেয়ার, এই প্লেয়ারটাকে এই এনসিএল টি-20 না আসলে কেউ ওইভাবে মূল্যায়নই করতে চাইতো না বা চিনতই না। এখন এই বিপিএলে দেখবেন যে রংপুর রাইডার্স চিন্তা করবে, আচ্ছা তৌফিককে তো আমরা দেখেছি এনসিএল ভালো ব্যাটিং করেছেন, সো লেটস গিভ হিম আ চান্স। আজিজুল হাকিম তামিম, হ্যাঁ আন্ডার-19 লেভেলে তাকে আমরা দেখেছি, কিন্তু এখন রংপুর কিন্তু চিন্তা করতে বাধ্য যে আচ্ছা এই প্লেয়ারটা তো এনসিএল টি-20-তে ভালো টাচে আছে, তো তাকে একটা আমরা চান্স দিয়ে দেখি। সো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আগে সেই সুযোগটা ছিল না। গেল 5-7 বছরের মধ্যে যদি বলেন যে একমাত্র হাবিবুর রহমান সোহানকে আমরা সিস্টেমের বাইরে থেকে আমরা ইন করিয়েছিলাম বিপিএলের সিস্টেমে, তাও সেটা একদম টু বি ভেরি অনেস্ট যদি বলি, খালেদ মাহমুদ সুজন ভাইকে আমরা কনভিন্স করাতে পেরেছিলাম যে এই ছেলেটা রাজশাহীতে একটা টি-20 টুর্নামেন্টে সিকান্দার রাজা তার টিমে ছিল, থিসারা পেরেরা তার টিমে ছিল, সে ভালো করেছে, ফার্স্ট ডিভিশন টি-20 লিগে ভালো পারফর্ম করেছে। দেন সুজন ভাইকে আমরা ওইভাবে কনভিন্স করার পর দেন হাবিবুর রহমান সোহানের এই সার্কিটে ডেবিউটা হয়েছিল। একদম সত্য কথা বলি, যদি সে সময় আমরা সিস্টেমের বাইরে গিয়ে সোহানকে প্রমোট না করতাম, সোহান এখনও হয়তো বা ফার্স্ট ডিভিশন লিগ খেলতো, হয়তো বা প্রিমিয়ার ডিভিশনও খেলতে পারতো না। এটাই হতো আমাদের বাংলাদেশের ক্রিকেটের ব্যাপারটা আসলে এরকমই হয়। এবং ওইটা সোহান আমার সামনে ছিল দেখে, সোহানকে আমি সামনে থেকে দেখেছি দেখে আলটিমেটলি তখন সোহানকে প্রমোট করতে পেরেছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এখন ফ্যাক্টের জায়গাটা ওইটাই যে আমাদের বাংলাদেশ ক্রিকেটে যতদিন পর্যন্ত না এই ধরনের টুর্নামেন্টগুলোকে আমরা বেশি বেশি করতে পারবো, ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু চিনবে না। আরেকটা বিষয়টা হচ্ছে প্লেয়ারদের নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জায়গা। এখন টি-20ও কিন্তু একটা স্পেশালাইজড স্কিলের খেলা। এখন ধরেন একটা প্লেয়ার যখন বিপিএলের মঞ্চে খেললো, পরের বছর তাকে অপেক্ষা করতে হচ্ছে আরেকটা টি-20 ম্যাচ খেলার জন্য। সো ইন বিটুইন যদি তার আরেকটা টি-20 টুর্নামেন্ট সে খেলে, তার হাতটা পাকবে, সে আরও ম্যাচ সিনারিওতে
হ্যাবিচুয়েটেড হবে, আরও বেশি মাত্রায় তার গেম প্ল্যান ওয়াইজ তার ম্যাচুরিটিটা বিল্ড আপ হবে। সো এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কেন আরেকটা টি-20 টুর্নামেন্ট দরকার। সো আমার কাছে মনে হয় যে একদম বেসিকলি আপনি যদি চিন্তা করেন তাহলে যে ফ্র্যাঞ্চাইজিরা নতুন প্লেয়ারদেরকে নেয় না, পুরানো প্লেয়াররাই ঘুরে ফিরে আসেন, তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে যে একটা থাকে যে কোচের কোরাম থাকে, যে কোচ তার কোরামের পছন্দের প্লেয়ারদেরকে নেন, ফ্র্যাঞ্চাইজিরাও প্লেয়ার চিনেন না। এখন যেটা হলো, এখন কিন্তু ওই কোরামের জায়গাটাও চিন্তা ভাবনা করার কিছু না, কারণ প্রতি বছর এনসিএল টি-20 টুর্নামেন্ট হবে, আপনি এনসিএল টি-20 টুর্নামেন্ট থেকে আপনি কিন্তু মোটামুটি জানবেন যে কোন প্লেয়ারটা ভালো, কোন প্লেয়ারের ক্যালিবার কেমন আছে, কোন প্লেয়ারের কোন জায়গাটা তার বেটার আছে। সো সেসব জায়গা থেকে বিবেচনা করলে আমার কাছে মনে হয় যে এনসিএল টি-20 একটা সাকসেসফুল প্রজেক্ট। হ্যাঁ, আগামী বছর থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে যারাই থাকবেন, আগামী বছর থেকে এটাকে একটু ডিসেন্ট্রালাইজ করা, কারণ আমরা দেখলাম যে এক সিলেট ডিভিশনে করার কারণে শুরুর দিকে রান হয়েছে, পরে কিন্তু আর রান হয় না, কারণ উইকেটের উপর অনেক প্রেশার পড়ে গেছে। একটা ভেন্যুতে যদি এতগুলো ম্যাচ আপনি খেলেন, মেনটেনেন্স একটা অনেক বড় ব্যাপারের জায়গা আছে, সো ওই মেনটেনেন্সটা কিন্তু করা যায় না। সো এটাকে আরও বেশি ডিসেন্ট্রালাইজ করা, আমার কাছে মনে হয় যে বিপিএলে 3.5-4 কোটি টাকা দিয়ে আপনি রাহাত ফতে আলী খানকে এনেছেন, এটা যারা এনেছেন সেটা তাদের ফিলোসফিক্যাল ব্যাপার, বাট আমার ফিলোসফি যেটা বলে যে ওই অর্থটা আমি এনসিএল টি-20 আপগ্রেডেশনের কাজে যদি ব্যবহার করি, এটা আমার দেশের ক্রিকেটের জন্য আরও অনেক বেশি মাত্রায় বেটার। আবারও বলি যে আপনি একটা টুর্নামেন্টের জৌলুসের জন্য ডেফিনেটলি কনসার্ট করতে পারেন, আপনি বিদেশি সিঙ্গার আনতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু দিন শেষে বেসিক জায়গাটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, আপনি এনসিএল টি-20তে আরও বেটার ফ্যাসিলিটিস দেন, আরও বেটার ফ্যাসিলিটিস দিয়ে একদম সর্বোচ্চ পরিমাণের ফ্যাসিলিটিস দেন, সর্বোচ্চ পরিমাণের পরিকল্পনা করেন, তারপরে আপনি বিপিএলের কনসার্টের জন্য আপনি রাহাত ফতে আলী খানকে আনেন, লিঙ্কিং পার্ককে আনেন, আরও অনেক সিঙ্গার আছে, আমি তো গানটা তো শুনি না, বাট এই যেই কয়েকটা নাম কমন যেটা বললাম, লিঙ্কিং পার্ক, এই নামটা ছোটোবেলা অনেক শুনতাম, এই জন্য বললাম, আদারওয়াইজ আমি খুব বেশি চিনিও না। সো এটাই বললাম যে তা আপনি যাকে ইচ্ছা তাকেই আনতে পারেন, কিন্তু দিন শেষে রুটের জায়গাটা ঠিক করাটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।